নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড জীবন বদলে দেওয়া এপিসোড। কেননা আপনার জীবনে, মকর রাশির মানুষদের জীবনে আপনাদের তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, একেবারে দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি সপ্তমে বসে আশীর্বাদ করছেন আপনাকে। এই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি কিন্তু আশীর্বাদ আপনাকে তিনি করছেন। এই আশীর্বাদের জন্য, আপনার জীবনে প্রতিষ্ঠার জন্য, ডেভেলপমেন্টের জন্য, আপনার থার্ড আই ওপেন করার জন্য তিনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে সেটাকে মাথায় নিয়ে দেখুন। সেই জায়গাটাও কিন্তু আজকের এপিসোডে আমি গোবিন্দ দার সাথে ক্লিয়ার করব। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এ অন্য লেভেলে যাবে। গোবিন্দদা, বৃহস্পতি তুঙ্গী, বৃহস্পতি শক্তিশালী, মানে এইটা আলাদা করে বোঝার কি উপায় আছে জ্যোতিষীয় শাস্ত্রে? এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এতে মানে বোঝার কি দরকার? খায় না মাথায় দেয় আমাদের, সোজা কথা। বৃহস্পতি কালপুরুষ চক্রের যে পরিভ্রমণ করেন, তার চরিত্র হচ্ছে তিনি 12 বছর পর একবার এই কর্কট রাশিতে তিনি আসেন। প্রথমত এই 12 বছর পর একবার এসে মাত্র 5 ডিগ্রি তিনি তুঙ্গাবস্থায় থাকেন, তারপর উচ্চাবস্থায় থাকেন। এবারে এটা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে? আমরা গায়ে মাখবো না মাথায় মাখবো না খাবো, প্রশ্নটা। তাইলে আমাকে আগে বুঝতে হবে বৃহস্পতি কি খাবার জিনিস না মাখার জিনিস, এটা বোঝার দরকার আছে। কারেক্ট, একদম তাই। বৃহস্পতি আমাদের জীবনের 4টি যে স্তর আছে, যেগুলোর উপর নির্ভর করে আমরা চলি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে জায়গা, 4টে পার্ট জীবনের। সেই 4টে পার্টের মধ্যে বৃহস্পতি কোন কোন পার্টকে রিপ্রেজেন্ট করছে কালপুরুষ চক্রে? কালপুরুষ চক্রে বৃহস্পতিকে দেওয়া হয়েছে নবম স্থল। নবমটা কি? ভাগ্যস্থল, ধর্মস্থল। তাইলে আমি ধর্মে পেলাম বৃহস্পতিকে, দ্বাদশে পেলাম, দ্বাদশ হচ্ছে মোক্ষস্থল। তাইলে ধর্ম এবং মোক্ষ, এতগুলি গ্রহ থাকতে থাকতে এই চ্যাপ্টারটি ঈশ্বর বৃহস্পতির হাতে অর্পণ করে দিলেন যে তুমি ধর্ম এবং মোক্ষ এই দুটোকে দেখো। এবার ধর্মের সাথে সাথে ভাগ্যও জড়িত আছে নবম স্থল। তাইলে ভাগ্যের এক প্রকার নিয়ন্ত্রণকারী গ্রহ বৃহস্পতি। এবারে তিনি সততা, ন্যায়, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি যে মানুষের গুণাবলী, সেই গুণাবলীগুলোকে তাহলে তিনি বিচার বিশ্লেষণ, দান ইত্যাদি করেন। তিনি সবসময় প্রস্তুত। এক কথা, এবারে তুমি কতটা গ্রহণ করবে, এটা হচ্ছে তোমার কাজ। এবারে তুমি বৃহস্পতি সম্বন্ধে শুনলে, এবারে এই যে গ্রহণ করে তুমি মাথায় মাখবে না গায়ে মাখবে না খাবে, সেটা বিচার বিশ্লেষণের অধিকারী একমাত্র জাতক নিজে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, আমি জিনিসটা ক্লিয়ার হয়েছি। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ আলোচনা সাধারণ স্তরে যাব না, লোভ দেখানো, ভয় দেখানোর জায়গায় যাব না। ক্ল্যারিটি, এই জীবনে এর পরে কবে আমি এই টপিক নিয়ে এই কথাগুলো বলবো আমি নিজেও জানি না, বাট ফ্লোয়ে ফ্লোয়ে যা আসবে ঈশ্বরীয় কৃপায় সেই জায়গাটাই রাখবো, ঠিক আছে? অবশ্যই। আলোচনায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই জায়গাটা একটু ক্ল্যারিটি পেতে হবে। ধর্ম বলতে তুমি এখানে বৃহস্পতি কোন ধর্মকে নির্দেশ করছে? অর্থ বলতে এই অর্থ, নাকি তার দর্শনটা? বলো, তারপর ঠিক আছে, মানে শব্দের ভেতর লুকিয়ে থাকা সেই অনুভব, তার যে ব্যঞ্জনা, সেটাকে নির্দেশ করছে। মানে জীবনের পারপাস, জীবনের লক্ষ্য, জীবনের মানে, জীবনের অর্থ, সেটাকে ডিপেন্ড করছে। কাম বলতে এখানে কি? কামনা। তাহলে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সেটিও একটি কামনা। আবার মানুষের ভালো হোক, জগতের কল্যাণ হোক, যেটা মকরের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে যেটা, ঠিক আছে, সেটিও একটি কামনা। আবার আমার আর ভাল লাগছে না, হে ভগবান আমাকে তুমি স্বাভাবিক মৃত্যু দাও, এই রাত্রি যেন আমার শেষ রাত্রি হয়, বলো। এটাও তো একটা কামনা। আর মোক্ষ, এ তো সোনার পাথর বাটি। আচ্ছা,
তোমার বলা হয়েছে? ক্লিয়ার, এক একটা করে ক্লিয়ার। আচ্ছা, তুমি তোমার এই ধর্ম অর্থ কাম মোক্ষের বিশ্লেষণটা দিলে। বৃহস্পতির নিরিখে আমি তোমার থেকে চাই, আমি বৃহস্পতির আমি নিরিখে প্রশ্ন রাখলাম। একদম আমি বলছি বৃহস্পতিকে মাত্র দুটি ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। হুম, কামের দায়িত্ব বৃহস্পতিকে দেওয়া হয়নি, অর্থের দায়িত্ব বৃহস্পতিকে দেওয়া হয়নি। তাইলে বড়লোক হয়ে যাচ্ছে কিসে? প্রশ্ন আসছি আমি। হুম, 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 তোমাকে বৃহস্পতিকে দায়িত্ব দেওয়া হয়েছে হুম, ধর্ম এবং মোক্ষ, হুম, এই দুটোকে রিপ্রেজেন্ট করবেন, ধর্ম এবং মোক্ষ। তাহলে হ্যাঁ। অর্থ আসছে কোত্থেকে? সম্পদের জন্য আমরা বৃহস্পতির দ্বারস্থ হয়ে যাই কেন? হুম, না, যেহেতু তিনি ভাগ্যের অধিপতি। হুম, কথাটা বোঝো। এবারে কি হয় বলো তো, মাস্টারমশাই বিজ্ঞানের, হ্যাঁ, বিজ্ঞানের মাস্টারমশাই, তিনি বিজ্ঞান পড়ান। আমি একটা নিচু স্তরের কথা বলছি, বিজ্ঞান পড়াচ্ছেন। কোনো কারণে সেদিন ইতিহাসের মাস্টারমশাই আসেনি, কোনো কারণে আসেনি। কি হয় না, মাস্টারমশাই ছেলেরা খুব গন্ডগোল করছে ওই জায়গায়, কিছু না গিয়েও আপনি একটু বসে থাকুন তো, গন্ডগোলটা চুপ হবে, সাইডের ক্লাসগুলো চলবে। এবারে মাস্টারমশাই সেখানে গেলেন, বসলেন। বসার পর, কিরে এখন তোদের কি আছে? না স্যার, আমাদের তো ইতিহাস আছে। ও, ইতিহাস আছে, আচ্ছা আচ্ছা, তাইলে আজকে একটা নতুন ইতিহাস পড়াই নাকি? না, আমরা আজকে জগদীশচন্দ্র বোসের জন্ম কাহিনী বলি। আচ্ছা, সেটা তো ইতিহাস। কারুর যদি 200 বছর আগে, 100 বছর আগে কে জন্মেছিলেন তার সম্বন্ধে যদি বলতে যান, সেটা তো ইতিহাস অবশ্যই। কিন্তু জগদীশচন্দ্র বোস কে ছিলেন? একজন বিজ্ঞানী। অর্থাৎ বিজ্ঞানের নিরিখে তিনি, বিজ্ঞানেরও একটা ইতিহাস থাকে। তিনি সরাসরি আওরঙ্গজেব, শাহজাহান এসবে না গিয়ে, যেহেতু ইতিহাস ক্লাস, তিনি তার কোয়ালিফিকেশনকে মাথায় রেখে, তার শিক্ষাগত যোগ্যতাকে মাথায় রেখে তিনি কিন্তু একটা ইতিহাস শুরু করলেন, জগদীশচন্দ্রের ইতিহাস, অর্থাৎ একটা বিজ্ঞানীর ইতিহাস, যেটা তিনি বিজ্ঞান পঠন পাঠনের সময় পড়েও ছিলেন। অতএব এই বৃহস্পতি ধর্মের জায়গায়ও আছেন, ভাগ্যের জায়গায়ও আছেন। তাহলে ভাগ্য মানে তার সাথে অনেক কিছু জড়িত থাকে, তো সেই অনেক কিছু দিকও বৃহস্পতির উপর নির্ভর করে। তার মধ্যে মুখ্যত নির্ভর করছে যেটা ধর্ম এবং মোক্ষ, মুখ্যত। বাকিটা ভাগ্যের নিয়ন্তা হিসাবে তিনি যেখানে যেখানে প্রয়োজন তাকে চাইলে, তিনি তো সদয় ব্যক্তি এবং শুভ গ্রহ, একদম শুভ গ্রহ। শুক্র শুভগ্রহ, বুধ শুভগ্রহ, অনেক শুভগ্রহ আছে, কিন্তু বৃহস্পতির শুভত্ব একটা আলাদা জায়গায়। জ্ঞানের শুভ, শুভ জ্ঞান, শুভ প্রজ্ঞা, স্থিত অধি, মানে যা কিছু ভালো সেটা কিন্তু বৃহস্পতির হাতে। বলে শুক্র তো অনেক দেয়, কি দেয়? শুক্র অর্থের প্রাচুর্যতা দেয়, সাজসজ্জার সৌন্দর্য বোধ দেয়। কত টাকা দরকার? বৃহস্পতি এত দিতে পারবে না, দেবে একমাত্র শুক্র। তাইলে তার একটা পার্ট, একটা পার্ট, ভাগ্য কিন্তু একটা পার্ট নয়, সবগুলো পার্টের রেজাল্ট হচ্ছে ভাগ্য। কারুর স্ত্রী খুব সুন্দর, বাহ, স্বামী পরায়ণা, ভক্তি পরায়ণা, সুগৃহিণী, সব কিছু ঠিক আছে, হ্যাঁ, লোকটিও ভালো, তার স্ত্রীও ভালো, ছেলেটি ধূর্ত হয়ে গেল, তাইলে সন্তান ভাগ্য ভালো নয়। সন্তান ভাগ্য বলতে সন্তানের ঘরে তো বৃহস্পতির কোনো ক্রিয়াই নেই, কিন্তু যেহেতু ভাগ্যের জায়গা তাকে দেওয়া হয়েছে, সেই ভাগ্যটাও বৃহস্পতি কিঞ্চিত নয় কিঞ্চিত দেখভাল করতে পারেন। ওই যে ইতিহাসের মাস্টারমশাই নেই, বিজ্ঞানের মাস্টারমশাই জগদীশচন্দ্রের ইতিহাস পড়িয়ে চলে এলেন। তাহলে আজকের এই এপিসোডে আমি আরও যে জায়গা থেকে ওনাদেরকে উপহার দিতে পারবো, বৃহস্পতির এই তুঙ্গি, বৃহস্পতির এই শক্তিশালী যে জায়গা, আমার মকর রাশি, মকর লগ্নের যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য অসাধারণ প্রশ্ন রাখবো। এ তো তুমি আরেক দরজা খুলে দিয়েছ আমাকে, চাপ কিছু নেই। এনাদের এই জুন মাসে এবং অক্টোবর মাস পর্যন্ত ব্যবসা বাণিজ্য কেমন যাবে এবং কোন কোন ব্যবসা বাণিজ্য সব থেকে ভালো যাবে, এই জায়গাটা একেবারে সরাসরি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য প্রথমেই বলে রাখতে পারি, দুটো ভাগে ভাগ করতে হবে একে, সময়কালটাকে। সময়কালটাকে 19 তারিখ পর্যন্ত, আপাতত খুব সামনের 19 তারিখ পর্যন্ত একটা ভাগ রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 19 তারিখ, আমি ধরলাম 20 তারিখ পর্যন্ত
ব্যবসা ক্ষেত্রে কিছুটা বাধা যুক্ত থাকবেন। হুম তারপরে ব্যবসায় নিজেকে খুব সচেষ্ট হলে অবশ্যই ব্যবসায় একটা ভালো দিক তারা খুঁজে পাবেন। হুম গেল। হুম আচ্ছা, শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা 19 তারিখ পর্যন্ত একটা ভালো ফল পাচ্ছেন। তারপরে 19 তারিখের পর হুম আপনাকে 65 দিন মতো, হ্যাঁ, হুম একটু সাবধানতার সাথে চলতে হবে। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। 65 দিন মানে ধরে নেন 2 মাস হুম সামথিং, 2 মাস। তাইলে 19 তারিখ থেকে 19শে জুন থেকে 19শে জুলাই 19শে আগস্ট, ধরো 25 আগস্ট, হুম সেই পর্যন্ত একটু ব্যবসাটা টালমাটাল চলবে। তারপরে তিনি আবার কিন্তু ব্যবসা থেকে একটা ভালো ফল পেতে পারেন। বেশ, নেক্সট। বেশ, এবারে তাহলে ধনিষ্ঠা বাকি। ধনিষ্ঠাতে দেখা যাচ্ছে 19 তারিখ পর্যন্ত ব্যবসায় ঋণ দান করবেন না। ব্যবসায় কোনো রকম অহেতুক ঝুট ঝামেলা এসে ঢুকে যাওয়ার কথা, ব্যবসা থেকে বিপদগ্রস্ত হওয়ার কথা। সেই জায়গাটায় একটু সচেতন থাকতে হবে, বেশি দিন সময় নয়। 19 তারিখের পর 2-4 দিন বাদ দেন, তারপর দেখবেন আপনার সামনে এই বৃহস্পতির যে আশীর্বাদের হাত প্রসারিত হবে। এবার কি কি বিজনেসের জায়গায় হ্যাঁ, এই যে ভালো ফল এবং সতর্কতা এই দুটো মিলিয়ে আপনাদের কাছে রাখা হলো, কোন কোন ব্যবসা ফুলে ফেপে উঠবে, কোন কোন ব্যবসা তাকে বরং এখন বিস্তার দিতে হবে, ছোট কুক্ষিগত করে রাখলে হবে না। হ্যাঁ। কেন বৃহস্পতি বড় ফল দেয়, তাই না? একদম। তো সেই জায়গাটা তুমি একেবারে ক্ল্যারিটি দাও, মকর রাশি মকর লগ্নের মানুষ যেন এই ফায়দা তুলতে পারে। আচ্ছা, প্রথমে বলি তরল জাতীয় দ্রব্যাদির ব্যবসা। এবারে তুমি সেটাকে খোলো, কোন কোন দিকে যেতে পারো। দুধ, জল, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম, অমনি জলের ব্যবসা, বোতলজাত জলের ব্যবসা, অন্যান্য যাবতীয় তরল জাতীয় ব্যবসা। ইভেন আমি যদি এখানে খুব গুরুত্ব দিয়েও দেখি, কোনো কোনো চাটে হোমিওপ্যাথি যে ওষুধের ব্যবসা, সেটাও তো তরল এক প্রকার, তার সাথে আরেকটু গ্রহ সংমিশ্রণ দরকার, সেটা পাওয়াও গেছে। হুম হোমিওপ্যাথির তরল জাতীয় দ্রব্যাদির যে ওষুধ আছে তার যে ব্যবসা, এই জাতীয় ব্যবসা একটা ভালো চলবে। এবারে চলবে খাদ্য দ্রব্যাদির ব্যবসা, মুদি খানার ব্যবসা, হুম আর দানা শস্যের ব্যবসা, বই খাতা পত্র পুঁথি ইত্যাদির ব্যবসা। হুম আচ্ছা, এগুলো হচ্ছে ব্যবসা। আবার স্বনিয়োজিত ক্ষেত্রে কোনো কোনো মানুষ নিজেকে কিছু করেন, সেটাকে ব্যবসা আকারে ধরেন। হুম সেই ক্ষেত্রে বলবো টিউশন জাতীয় ব্যবসা, কোনো শিক্ষাদান প্রশিক্ষণ, ট্রেনার, এই জাতীয়। আরও ধরুন গুরুগিরি করা, কোনো পুজো জায়গা, পাঠ। হ্যাঁ, পুজো পাঠ ইত্যাদি যাজনিক ক্রিয়াকর্ম, এইগুলো, এইসব জাতীয় কাজ। আমাদের এই জ্যোতিষী কর্ম এর মধ্যে চলে আসছে, এটাও একটা আধ্যাত্মিক কর্ম। বিভিন্ন আধ্যাত্মিক কর্মের পাঠ, এইগুলো ভালো চলবে, ভালো চলবে। ভালো চলবে। তবে হ্যাঁ, এই যে তারিখগুলো যা যা বললাম, কারণ তারিখ তো আর মনে থাকবে না। না না, তারিখগুলো তো রেকর্ডেড হয়ে আছে, আর একদম, দ্বিতীয়বার একদম। রিপিট করার দরকার নেই। হ্যাঁ। ওনারা তো পেছনে ফিরে গিয়েও দেখতে পারেন ভিডিওকে। আমি যে জায়গাটা রাখতে চাইবো এবার তোমার ক্ষেত্রে প্রশ্ন হিসাবে, বৃহস্পতি জন্মছকে কার ভালো কার খারাপ ওটা আমি একটু পরে খুঁজবো, ঠিক আছে? ওই জিনিস পরে ঘাঁটবো আমি পরে। কিন্তু বৃহস্পতির এই যে আশীর্বাদ, বৃহস্পতির এই যে কৃপা, কেননা বৃহস্পতি এনাদের দ্বাদশ ঘর, বৃহস্পতি এনাদের তৃতীয় ঘর, তো স্বাভাবিক কারণে 3 আর 12-র এই যে কম্বিনেশন, এবং সেই জায়গা থেকে এনাদের রাশি সাপেক্ষে পঞ্চম দৃষ্টি দিচ্ছে একাদশে, সপ্তম দৃষ্টি দিচ্ছে ওনাদের রাশিতে, এবং নবম দৃষ্টি দিচ্ছেন তিনি তার নিজের ঘর তৃতীয় ঘর। তো স্বাভাবিক কারণে ওই জায়গাগুলোকে পরে যাব, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন খুব মাথায় আসছে, সেটা হচ্ছে যে এনাদের আধ্যাত্মিক যে জার্নি, এনাদের স্পিরিচুয়াল যে জার্নি, এনাদের কনসাসনেস, এনাদের সিক্স সেন্স থার্ড আই ওপেনিং, মানে নিজে নিজেকে চিনতে পারা। একটা মানুষ যত সময় নিজে নিজেকে তিনি চিনতে পারেন না, তিনি যে সফল এই বোধ তার কাছে আসে না। প্রচুর টাকা থাকতে পারে দাদা, কিন্তু তার কাছে শান্তি থাকে না। আবার দেখা যাবে কারোর কাছে টাকা কম আছে এবং তার সাথে সাথে শান্তিও নেই, কেন সে নিজেই নিজেকে জানে না। আমরা জ্যোতিষের আলোচনায় দেখছি, আমার ওই লোকটা আমার এসে ক্ষতি করে দিয়েছে, ওই লোকটার সাথে আমার মানে ওই মানুষটি আমাকে এই দেয়নি ওই দেয়নি, আমি নিজে নিজেকে কি দিতে পেরেছি? আমার কাছে যতটুকু ছিল আমার পরিবার সূত্রে, আমি তাতে কি সন্তুষ্ট ছিলাম?
তো যে নিজের সীমারেখা জানে না, যে নিজে নিজেকে জানে না, এনাদেরকে বৃহস্পতি সেই সীমারেখাটা কি চিনিয়ে দেবে? একদম। তোমাকে আর একটা ছোট্ট কম্বিনেশন বলি, তুমি যেহেতু আধ্যাত্মিক দিয়ে শুরু করলে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে, দেখো দ্বাদশপতি হয়ে সপ্তমে বসে একাদশে দৃষ্টি দিলেন। দ্বাদশ মানে আধ্যাত্মিকতার জায়গা। আমি একটা বিদেশও বোঝায়, যেরকম আমি বলাই ছেড়ে গেছি, যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও প্রফিটেবল। এবারে বিদেশ থেকে সপ্তমে গিয়ে তিনি সরাসরি লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখলেন, একাদশের দৃষ্টি দিলেন। তার মানে কি, তুমি যদি আধ্যাত্মিকতার অনেকগুলো পার্ট আছে, দেহতত্ত্ব বলে একটা পার্ট আছে জানো, মানে নিজেকে চেনা, এটা আধ্যাত্মিকতার একটা পার্ট। বিশেষ করে যারা বাউল গান করেন লোকগীতির, তাদের তো দেহ নিয়ে কারবার, দেহতত্ত্ব নিয়ে কারবার। তাই এই জায়গায় বলা হচ্ছে যে তুমি যদি নিজেকে এই সময়কালে চিনতে পারার দায়িত্বটা তোমার ভাই, ওটা ঈশ্বর তোমাকে দিয়েছেন, কর্ম করার দায়িত্ব। উনি কেবল সুযোগ তুলে দিয়েছেন। 12, 7, 11, 1 কানেকশান। 12 থেকে 7-এ বসে 1-এ দৃষ্টি দিলেন, 11-য় দৃষ্টি দিলেন। আমি তৃতীয় মানে নবম দৃষ্টিটা যাচ্ছি না এই মুহূর্তে। তার দিয়ে তিনি কি বোঝালেন যে তুমি যদি আধ্যাত্মিক কর্মে নিজেকে নিয়োজিত করো, তাইলে তুমি একাদশের ফল পাবে, মানে লাভ পাবে। আধ্যাত্মিক কর্মে নিজেকে নিয়োজিত করো, সত্য ন্যায় যে বিষয়গুলোর সাথে নিজেকে যুক্ত করো, তাইলে আমি তোমাকে লাভ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি একটা জায়গায় তোমার সাথে দ্বিমত পোষণ করছি। বলো। এই তুমি কম্বিনেশন যা বলেছো যে লাভ দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি বুঝতে পারছি। একটা লাইন আমি একটু তোমার সাথে আমার দ্বিমত, যেটা করে নেওয়ার দায়িত্ব নিজের না। বলো, তারপর বলছি। ধরো যারা দেখছেন তাদের কারোর জন্মছকে দেখা যাচ্ছে যে তার বৃহস্পতি আছে ষষ্ঠ ঘরে, মকর রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে আছে বৃহস্পতি। তো তার মানে উনার পূর্বজন্মের ওনার বৃহস্পতির যে গুণাগুণ, সেটি কোথাও থেকে উনি ত্রুটি বিচ্যুতি করেছেন, তাই রোগ রিপু ঋণের জায়গায় উনি ওনার জন্মছকে সেই ফ্রিকোয়েন্সিতে বৃহস্পতিকে উনি পেয়েছেন, সোজা কথা। এইবার ঘটনা হচ্ছে যে বৃহস্পতি ওনাকে সেই ষষ্ঠ ঘরের ফ্রিকোয়েন্সি আজ পর্যন্ত দিয়ে এসছেন। ওনার এখন বয়স হচ্ছে 32 বছর বয়স, কারেক্ট? এবার 32 বছর বয়সের এই সীমারেখা পর্যন্ত তাহলে কিন্তু বৃহস্পতির ষষ্ঠ ঘরের কানেকশনের যে ফ্রিকোয়েন্সি, সেটাও যেমন উনি পেয়েছেন, আবার জ্ঞাত বা অজ্ঞাত সারে উনি দেখা যাবে এই যে ষষ্ঠ ঘরের বৃহস্পতি, একে হয়তো উনি দ্বাদশের বৃহস্পতির জায়গায় হয়তো উনি অজান্তেই ওনার কর্ম করে নিয়ে গেছেন, বাট বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ঘরের ফ্রিকোয়েন্সি ওনাকে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, বর্তমানে বৃহস্পতি সপ্তমে বসে তিনি এই যে ফ্রিকোয়েন্সি যে ফলগুলো তিনি দেবেন, বা এই যে তিনি কৃপা করছেন, তাহলে উনি ষষ্ঠ ঘরের নিরিখে দ্বাদশে বসা বৃহস্পতির ফলকে কিন্তু উনি গোচর থেকে প্রাপ্ত করবেন। বলো কেমন? এবং তার সাথে ওনার ওই যে দ্বাদশের কর্মের যে জায়গাটা, যেটা বলে গেলাম, মানুষ তো নানান সময় নানান কর্ম করছে, তো এই যে দ্বাদশের যে কিছু সঞ্চিত ভালো ফল, সেই জায়গাটা যোগ হয়ে গিয়ে একটা নতুন কম্বিনেশন তৈরি হবে। তো সবটা আমার জাতক জাতিকার করে নেওয়ার জায়গা নেই। হ্যাঁ, ওনার করার জায়গা কোথায় আছে? ভাই ষষ্ঠ ঘরে বৃহস্পতি খারাপ জায়গায় আছে, তুমি ভাই তাকে প্রতিকার করো। কিন্তু তার যে ইচ্ছা শক্তি, সেই পুরো ইচ্ছা শক্তিটা যার ষষ্ঠ ঘরে পেয়ে গেছে, সে তো ষষ্ঠ ঘরের মতোই ইচ্ছা শক্তি তার তো থাকবে বর্তমান। আচ্ছা, নিজেকে যদি সে উইল পাওয়ার দিয়ে অতিক্রম করে ফেলতে পারতো, তাহলে তো তার ষষ্ঠ ঘরের বৃহস্পতির ফ্রিকোয়েন্সিটাই অটোমেটিক চেঞ্জ হয়ে যেত, বৃহস্পতি হেরে যেত। আমি এই জায়গায় বড় বিতর্কে যাব। হ্যাঁ, চলো। স্রোত, আমি বলেছি স্রোত, কুণ্ডলী হচ্ছে একটা স্রোত। পূর্বজন্মে তুমি যা যা তোমার খামতি ছিল, স্রোত আকারে তোমাকে বোঝানো হয়েছে এই জন্মে দিয়ে। একদম বলি, ষষ্ঠ ঘরে বৃহস্পতি, দ্বাদশের ফুল এন্ট্রি জায়গায় চলে গেছে। দেখো, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম একাদশ দ্বাদশ, এই যে ভাবটা, এবারে ষষ্ঠ ঘর মানে তুমি জ্ঞান প্রজ্ঞাকে তুমি অবহেলা করেছো বলে, তোমার বৃহস্পতি তোমার ধর্মকে তুমি অবহেলা করেছো বলে তোমাকে ষষ্ঠে দেওয়া হয়েছে ওকে। তুমি রোগকে মানে বিভিন্ন ব্যক্তিকে মানে রিপু ঋণ রোগ জ্বালায় পরিপূর্ণ করেছ। হ্যাঁ, এবার এই জুন থেকে অক্টোবরে এনার করণীয় কি এটার জন্য? এবারে বলা হচ্ছে তোমার সপ্তমে চলে এসে এই দর্শন দেওয়া হয়েছে। দর্শনটা মানে কি? দ্বাদশ সপ্তম একাদশ 1
কানেকশনটা দিয়ে তোমাকে বোঝানো হয়েছে না তুমি দ্বাদশের কর্ম করো, তবে গিয়ে তোমার এক এবং একাদশ উন্নত হবে। একাদশ উন্নত হবে বলছি কেন না, একাদশ লাভস্থল, লাভটা কে পাবে? আমি, জাতক। এবারে প্রশ্ন হচ্ছে স্থিতির চেয়ে দৃষ্টি বল বেশি বৃহস্পতির। এবারে স্থিতি তার সপ্তমে, সেখানে যিনি যতটা শুভত্ব দান করবেন তার চেয়ে দৃষ্টি যেখানে পড়ছে তাতে শুভত্ব। তিনি তো দ্বাদশে সপ্তমে বসে দ্বাদশে দৃষ্টি দেননি, চরিত্রটা নিয়ে গেছেন দ্বাদশের, কথাটা বুঝবে, চরিত্রটা নিয়ে গেছেন দ্বাদশের, বসলেন সপ্তমে, দৃষ্টি দিলেন একে এবং একাদশে। আমি তৃতীয়ের কথা বাদ দিলাম। তার মানে তুমি ধর্মীয় কর্মে মন দাও, সত্যনিষ্ঠ, এই যে ব্যবসা চিৎকার করলাম, সততার সাথে ব্যবসা করো, জ্ঞান, ব্যবসায়িক জ্ঞান দিয়ে ব্যবসা করো। ব্যবসায়িক জ্ঞান একটা তো প্রত্যেকের দরকার হয়, ব্যবসায়িক জ্ঞান দিয়ে ব্যবসা করো, অধ্যাবসায় দিয়ে ব্যবসা করো, চেষ্টা যেটাকে বলে, তবে গিয়ে তুমি লাভ পাবে। আবার তুমি যদি ধর্মীয়ভাবে সেটা চেষ্টা করো সেখান থেকেও লাভ পাবে। তুমি যে জায়গায় যাও সেখানে সেই মূলক জ্ঞানটা স্থাপন করো, সেই জ্ঞানটা চর্চা করো, তবে গিয়ে সেই জাতীয় প্রফিট পাবে। এবারে দ্বাদশ থেকে গেছে, একাদশে দিয়েছে, এখন বলছে তুমি ধর্মীয় ব্যাপারে আস্থা রাখো, সততায় আস্থা রাখো, নিষ্ঠায় আস্থা রাখো, তবে গিয়ে তুমি ওই জায়গার ফল ভালো পাবে। এবারে সপ্তমে বসছেন, ব্যবসায়ী স্থল, ভালো ফল দেবেন ব্যবসা ক্ষেত্র থেকে। তৃতীয় তিনি দৃষ্টি রেখেছেন স্বগৃহে, তথ্য প্রযুক্তি, যোগাযোগ জাতীয় কর্ম। যারা চাকরি বাকরি করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, এই যে বৃহস্পতির শক্তিশালী অবস্থা তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে? প্রথমত হচ্ছে চাকরি করছেন মানে লাভস্থলে বৃহস্পতির দৃষ্টি আছে মানেই তো চাকরি থেকে একটা লাভবান যোগ। চাকরি তো তিনি করছেন, বৃহস্পতি যে চাকরি দেওয়ার কেউ মালিক নয় এই সময়। কথাটা হচ্ছে তিনি চাকরি করছেন, অথচ আমি দেখছি আমার উপার্জন বা লাভস্থলে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, তাহলে আমার তো উপার্জন বা লাভটা বাড়ছে। আরে একটা দিক বিশ্লেষণ, দশমের একাদশে বৃহস্পতি, এ আবার অঙ্ক তোমাকে উল্টো হাঁটতে হবে। যেরকম রথে যাওয়া হয় আর উল্টো রথে যাওয়া হয় না, এ উল্টো রথে হাঁটা। না, এ বুঝতে পেরে গেছি আমি, তুমি শুধু ফল বলো। হ্যাঁ, দশমের একাদশে মানে কর্ম থেকেও লাভবান যোগ, এদিক থেকেও লাভ যোগ, সপ্তমে বসে একাদশে দৃষ্টি, আর দশমের একাদশে বৃহস্পতির অবস্থান। এবং বসের সাথে এনার যে সম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু খুব জুটি বাঁধলো। ভালো তো, বসের সাথে এনার যে সম্পর্ক, আপনার সম্পর্ক আপনার বসের সাথে একটা জুটি বাঁধলো। হ্যাঁ, আপনার জুটিটা তৈরি হলো, এইবার সেই জুটিটা কিন্তু ভালোভাবে পারফরমেন্সের দিকে কিন্তু এগিয়ে যাবে। আমি কতকগুলো জায়গায় একটু নিয়ে নিই। ধরো কারোর জন্মছকে পঞ্চমে, এই মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা, পঞ্চমে বসে আছে তার জন্মছকে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি বক্রী বৃহস্পতি। তাহলে সেই ব্যক্তি এই অক্টোবর পর্যন্ত, জুন থেকে অক্টোবর পর্যন্ত কোন কোন দিকে তুমি তাকে ভালো ভালো ফলের ইশারা করবে? তিনি পঞ্চমে বসে, হ্যাঁ, তিনি স্বনিয়োজিত কাজের সাথে যুক্ত আছেন, তিনি ব্যবসা করছেন, তার স্ট্র্যাটেজি কেমন হবে এই জায়গাটাও রাখো। কেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বোঝার ক্ষমতা আছে, আর মাঠে নেমে করে নিতে পারবে, চাপ নেই কিছু। প্রথমে এখানে কিন্তু কঠিন গ্রামার। পঞ্চমে যদি তিনি বক্রী থাকেন, পঞ্চমের অবস্থানগত কিছুটা ফল দেবেন, এবং বক্রী অবস্থায় তিনি লগ্ন বা রাশির ফল দিচ্ছেন। বোঝা গেল? রাশি মানে তখন মকরেই চলে আসছে রাশিটা, এবং বর্তমান বৃহস্পতির অবস্থান সপ্তমে। তাহলে সপ্তম থেকে তিনি তার কুণ্ডলিতে যে জায়গায় ও মানে দেখা অবস্থায় অবস্থান করে আছেন, দেখতে পাচ্ছি পঞ্চমে, কিন্তু গুণাবলী দিচ্ছেন কার? লগ্ন বা রাশির। সেই জায়গার উপর পূর্ণ দৃষ্টি রাখার প্রভাবে এখন প্রতিষ্ঠিত হওয়ার সময়, সাফল্য লাভের সময়, অনেক আটকে থাকা কাজ অলরেডি এই সময় তিনি শুভ ফল পেতে শুরু করবেন। আটকে থাকা কাজগুলো আর আটকাবে না, দরজা খুলে যাবে। শরীর স্বাস্থ্য এক প্রকার বৃহস্পতির কৃপায় ভালো থাকবে, এবং আরও কিছু ব্যবসায়িক উন্নতি, মানুষের সাথে যোগাযোগ এবং পরাক্রমতা, সাফল্য লাভ। একটা একটা করে ফল নিয়ে নিই, আর দুটো ঘরের ফল আমাকে ওনাদের কাছে রাখতে হবে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতিকে আমি এখন বসাচ্ছি ওনার দশম জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, মানে ওনাদের জন্মছকে দশম জায়গায় বৃহস্পতি বসে আছে, এবং ওই বৃহস্পতি ওখানে বসে থাকা অবস্থায় তার সাথে আছে রাহু। গুরু চণ্ডাল যোগ তৈরি হয়েছে। বিভিন্ন মানুষ আছে, তাদের তো শুধু বৃহস্পতি বসে নেই, তাদের জন্য আমাকে কথা বলতে হবে।
বৃহস্পতি এবং রাহু ওখানে বসে আছে একযোগে জন্মছকে। এবার বর্তমানে আমরা গোচরে দ্বিতীয় ঘরে রাহু আছে, তো ওই ক্যালকুলেশন তুমি তোমার মতো করে শুধু ফলটুকু বলো। একদম বলে দিচ্ছি, শোনো। প্রথমত কর্মে ঘাটা আসবে, কর্ম অফ হবে, কিছুদিন চলবে, কিছুদিন ব্রেক, এইরকম একটা পরিস্থিতি চলবে। হ্যাঁ, এবারে এইখানে বসের সাথে সমস্যা তৈরি হবে, মনোমালিন্য তৈরি হবে। এই যে জায়গায় দশমে যেহেতু বসে আছে, আচ্ছা, সেখান থেকে এইটা হওয়ার ফলে দেখা যাবে অর্থনৈতিক কিছু সমস্যা তৈরি হবে। কারণ কিছুদিন হয়তো কাজ করতে করতে বসিয়ে দিল, বা এমন একটা জায়গায়, দূরবর্তী জায়গায় তাকে পাঠানো হলো, সেখান থেকে যে আয়টা হচ্ছে ব্যয় বেশি হয়ে গেল, অর্থনৈতিক একটা ঘাটা তৈরি হবে। এবারে যেহেতু রাহু আবার বসে আছে, এখানে আবার অন্য খেলাও আছে। রাহুও যেহেতু দ্বিতীয় ঘরে বসে আছে, আর তার কুণ্ডলিতে রাহু যেহেতু দশমেই বসে আছে, এই নিয়ে বচাসা, কথা কাটাকাটি, কুবাক্য, ভালো মন্দ মিশিয়ে তৈরি হয়ে যাবে। কারোর জন্মছকে, এনাদের জন্মছকে ধরো কারোর দ্বাদশে বৃহস্পতি আছে, সেই ব্যক্তি তার জীবনে দেখে যে তিনি যাকে যাকে পরামর্শ দেন, চাই সচেতন অবস্থায় বা এমনি কথা বলতে বলতে আপনি কাউকে বললেন আরে তুমি ওটা করো না, বেশ ভালো হবে, তার পরামর্শ অন্যের জীবনে কাজে দিয়ে দেয়, কিন্তু নিজের জীবনে তিনি যেন পথ খুঁজে বেড়াচ্ছেন, তিনি তার নিজের জীবনে পথ খুঁজে বেড়াচ্ছেন। তো সেই ব্যক্তি, তার ভেতরে যে অ্যাংজাইটি, তার ভেতর যে ফ্রাস্ট্রেশন, তিনি কিন্তু কুটিল না, বাট তার নিজের যে নিজেকে প্রকাশ স্বমহিমায় তিনি না করতে পেরে যে তার যন্ত্রণা আর কি। তো সেই জায়গা থেকে এই জুন আর এই অক্টোবরের এই যে সময়সীমা 150 দিনের, 150% তার জীবনে কি মানে ফল কিছু তিনি ভালো পাবেন? ভালো অবশ্যই ফল পাবেন। আমি একটা জিনিস বলবো, মিলিয়ে নেবেন, এটা মিলাতে বলবো। সকাল থেকে উঠে, যাদের দ্বাদশে বৃহস্পতি আছে, মকর রাশি মকর লগ্নের, আপনি সকাল থেকে উঠে সারাদিনে 2 থেকে 3 বার ছোট ছোট কাউকে খাদ্য দান, কিছু বেশি বলবো না, ছোট্ট দান, কাউকে অর্থ দান করে পরীক্ষা করুন, 2 দিনের মধ্যে তার 10 গুণ রিটার্ন পাবেন। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আজকের এই এপিসোড আপনারা যারা দেখলেন, আপনাদের জীবন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে কমেন্ট বক্সে লিখবেন 2-3 দিন পর, যেটা গোবিন্দদা বলল। বাদবাকি যারা যারা এপিসোড দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, করে দিন, সাবস্ক্রিপশন বাড়ার দরকার আছে চ্যানেলের। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ, 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছে, শুনতে শুরু করুন। ওই যে দ্বাদশের কানেকশন বলল, ওইটির কাজ হবে, অন্তত শুনতে শুনতে হবে। রাত্রে ঘুমানোর সময় তপভূমি নর্মদা একটা এপিসোড শুনে নিলেন। মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, তিনি মোক্ষদায়িনী। বর্তমানে বৃহস্পতিই কিন্তু সেই কাজটিই করছে। আজকের এই এপিসোড আপনার কেমন লাগলো ইত্যাদি ইত্যাদি জানাতে পারেন আমাকে। নর্মদাষ্টকম PDF কপি যাদের প্রয়োজন আছে আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন, ফ্রি অফ কস্ট আমি দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, এবং এই ভক্তির পথে থাকার জন্য যাদের মা নর্মদার ছবি প্রয়োজন আছে, ল্যামিনেটেড ছবি, আধার কার্ডের মতো সাইজ ছোট ছোট, আমি আপনাকে পাঠাতে পারবো। তবে আপনাকে একটা ছোট্ট দায়িত্ব নিতে হবে, কেননা আপনার এলাকায় যারা অন্তত যেন 25-30টা পরিবারে আপনি সেগুলোকে যেন সার্কুলেটেড করেন, এইটুকু দায়িত্ব নেবেন, তাহলে আমি আপনাকে পাঠাবো। নমস্কার, নর্মদে হার।